আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অশরীরীদের চিৎকার। নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় অনু অডিও ফিল্মস আপনাদের জন্য নিয়ে আসে রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও অশরীরীদের চিৎকার। মাঝরাত, চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার। হঠাৎ একটা পেঁচার বিশ্রী ডাকে কল্যাণের ঘুমটা ভেঙে যায়। কল্যাণের ঘুমটা ভেঙে যেতেই তার নাকে একটা বিশ্রী পোড়া গন্ধ এসে ধাক্কা মারে। ইস, একটা মাংস পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে। এই মাঝরাতে আবার মাংসকে রান্না করছে। এই কথা বলতে বলতে কল্যাণ বিছানা ছেড়ে যেই উঠে ঘরের হলুদ বাতিটা জ্বালাতে যাবে, হঠাৎ তার আপনা থেকেই দৃষ্টি চলে যায় বিছানার দিকে। কল্যাণের দৃষ্টি বিছানার উপর পড়তেই বিছানার পাশে খোলা বড় জানলা দিয়ে যেটুকু চাঁদের রূপলি আলোর ছটা বিছানায় এসে পড়ছিল, সেই আলোর ছটাতে কল্যাণ দেখে তার বিছানার উপর একটা লম্বা মতো মানুষ শুয়ে আছে ঠিকই, কিন্তু তার সারা শরীরটা আগুনে ঝলসে পুড়ে পুরো কালো কদাকার দেখতে হয়ে গেছে। লম্বা মতো মানুষটার সারা শরীর আগুনে ঝলসে পুড়ে যাওয়ার জন্য কল্যাণ বুঝতে পারল না সে মেয়ে না ছেলে। আগুনে ঝলসে পুড়ে যাওয়া মানুষটাকে বিছানার উপর শুয়ে থাকতে দেখে কল্যাণ ভয়ে তার বিছানা থেকে 3 হাত দূরে ছিটকে ঘরের কোণে চলে এলো। তারপর সেই লম্বা পোড়া মানুষটাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কে? আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? আমার ঘরের দরজা জানলা তো বন্ধ ছিল ভিতর থেকে। কল্যাণের প্রশ্ন শুনে লম্বা পোড়া মানুষটা ধীরে ধীরে এবার কল্যাণের দিকে সবুজ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকায়। তারপর বিছানা ছেড়ে কল্যাণের দিকে এগিয়ে আসতে আসতে বিশ্রী একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে বলে ওঠে, এটা তো আমারই ঘর। আমার ঘরে আমি যখন খুশি ঢুকবো না তো কে ঢুকবে? আর আমি কে তুই জিজ্ঞাসা করছিস? আমি এই জমির মালিক। এই কথা বলতে বলতে সেই লম্বা আগুনে পোড়া মানুষটা কল্যাণের সামনে এসে দাঁড়ায়। তারপর একটা পোড়া লম্বা হাত কল্যাণের দিকে বাড়িয়ে দেয়। তারপর খচ করে কল্যাণের হাতটা ধরে তার মুন্ডটা ছিঁড়ে নিতেই কল্যাণের মুন্ডহীন শরীরটা কাঁপতে 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 মাটিতে পড়ে যায়। কল্যাণের মুন্ডহীন শরীরটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যেতে দেখে সেই লম্বা পোড়া মানুষটা তার হাতে ধরে রাখা কল্যাণের মুন্ডুটার দিকে তাকিয়ে একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে বলে ওঠে, এই বাড়িতে যেই আসবে সেই মরবে। আমাদের হাতে মরবে। আমরা কাউকে বাঁচতে দেব না। পৌষের বিকেল। ঘুম থেকে উঠে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে গিন্নির সঙ্গে যখন বসে গল্প করছি, বাড়ির অন্দরমহলের বিছানায় বসে ঠিক সেই সময় বাড়ির সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পাই। সঙ্গে সেই অতি পরিচিত চেনা গলার একটা ডাক, বন্ধু, ও বন্ধু, বাড়ি আছো? বাড়ির বাইরে থেকে অনেক দিন পর আমার প্রিয় বন্ধু কিশোরীর গলা শুনতে পেয়ে আমি গিন্নির সঙ্গে গল্প করা থামিয়ে অন্দরমহল থেকে বেরিয়ে সদর দরজার কাছে ছুটে গেলাম। সদর দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখি একগাল হাসি মুখে আমার প্রিয় বন্ধু কিশোরী দাঁড়িয়ে আছে। কিশোরীকে অনেক দিন পর দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হে বন্ধু, আজ হঠাৎ বুঝি আমাকে মনে পড়লো? তা বিগত 3 মাস ধরে ছিলে কোথায়? আর বলো না, অফিসে কাজের চাপ এতই বেশি ছিল যে অফিসের বড়বাবু আমাকে হঠাৎ করে রায়পুর পাঠিয়ে দিয়েছিল অফিসের একটা কাজ নিয়ে। বিগত 3 মাস ধরে আমি অফিসের কাজ নিয়ে রায়পুরেই ছিলাম। এই 2 দিন হলো বাড়ি ফিরেছি। কাল থেকে আবার অফিস ছুটতে হবে। আজ রবিবার ছুটির দিন, তাই আজ একটু ফাঁকা সময় পেয়েছি, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিশোরীর এই কথা শুনে আমি তাকে বললাম,
আসো আসো, ভিতরে এসো, অনেকদিন পরে এসেছো, দুজনে মিলে বেশ জমিয়ে গল্প করা যাবে। চলো চলো চলো। না, আজ বরং তোমার বাড়ি ঢুকবো না। চলো না, অনেক দিন তো হয়ে গেল। আজ একবার মঠলেনের ঠাকুরমশাইয়ের বাড়ি ঘুরে আসি। গত 3 মাস তো আমাদের ওনার বাড়ি যাওয়াই হয়নি। উনি কেমন আছেন একটু খোঁজ খবর নিয়ে আসি, আর সন্ধেটা ওনার মুখে নানা ধরনের আজগুবি ভৌতিক অলৌকিক গল্প শুনে কাটিয়ে দিয়ে আসি। কিশোরীর মুখে এই প্রস্তাব শুনে আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় ঠাকুরমশাই মানে জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তীর বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যাই। আর কিশোরীকে বলি, তুমি একটু বৈঠকখানার ঘরে অপেক্ষা করো, আমি আমার পরনের পোশাকটা পরিবর্তন করেই চলে আসছি। 5-10 মিনিট পর আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ির সামনের ছোট বড় গলিগুলো পেরিয়ে বড় রাস্তায় এসে ট্রাম ধরলাম। তারপর আধ ঘন্টায় 15 মিনিট এর মধ্যে আমরা মঠলেনে এসে পৌঁছলাম। আমরা দুজন তারানাথের বাড়ি ঢোকার আগে তারানাথের বাড়ির ঢোকার 3 মাথার মোড়ের কাছে গজাননের তেলে ভাজার দোকান থেকে 1 ঠোঙা গরম গরম ফুরুলি আর বেগুনি নিয়ে তারানাথের বাড়ির সদর দরজায় এসে যখন পৌঁছাই, তখন আশেপাশে বাড়িগুলো থেকে শাঁখ ঘণ্টা উলুধ্বনির আওয়াজ শোনা যাচ্ছিল। কিশোরী সদর দরজায় কড়া নাড়তেই 1-2 মিনিট পর দরজা ভিতর থেকে খুলে যায় এবং ভিতর থেকে দরজা খুলে হাসি মুখে বাইরে বেরিয়ে এসে দাঁড়ায় তারানাথের একমাত্র মেয়ে চারি। কাকাবাবুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। তা ঠাকুরমশাই আজ বাড়ি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাবা বাড়িতেই আছে। 2 দিন আগে আসলে আপনারা বাবার দেখা পেতেন না। কেন 2 দিন আগে আসলে ঠাকুরমশাইকে পেতাম না কেন? উনি কি ওনার সাধনার কাজে কোথাও গিয়েছিলেন কি? হ্যাঁ কাকাবাবু, আপনারা ঠিকই ধরেছেন। বাবা সাধনার কাজে গত 1 সপ্তাহ ধরে শিমুলগঞ্জ বলে একটি গ্রামে ছিলেন। এই 2 দিন হলো উনি বাড়ি ফিরেছেন। আপনারা ঘরে যান, বাবা অনেক দিন পর আপনাদের দেখলে খুব খুশি হবে। এরপর আমরা বেশি দেরি না করে তারানাথের বৈঠকখানার ঘর পেরিয়ে তারানাথের শোয়ার ঘরে ঢুকতেই দেখি তারানাথ তার শোয়ার ঘরে খোলা জানলার কাছে দাঁড়িয়ে আছে আর উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। ঘরের ভিতর আমাদের দুজনের পায়ের খসখসানির আওয়াজ পেয়ে তারানাথ আমাদের দিকে না তাকিয়েই বলে ওঠে, আজ আমার মন বলছিল তোমরা আসবে। আজ নিশ্চয়ই তোমরা আমার কাছে গল্প শুনতে এসেছো। আমার কাছে তোমাদের আসা মানেই তো আমার সন্ন্যাস জীবনে ঘটে যাওয়া নানা ধরনের ভৌতিক অলৌকিক গল্প শুনতে চাওয়া। সেই তোমরা বিশ্বাস করো বা নাই করো আমার গল্পে। তারানাথের কথা শুনে বুঝলাম উনি এই কথাটা কিশোরীকে খোঁচা দিয়েই বললেন। তারানাথের এই কথা শুনে কিশোরী একটু লজ্জিত মুখে বলে উঠল, হ্যাঁ, সব সময় বুঝি আপনার মুখে গল্প শুনতে আসি। আপনি কেমন আছেন খোঁজ খবর নিতে আসি না? আর আজ অনেক দিন পর এলাম আপনার জন্য প্রিয় গরম গরম বেগুনি আর ফুরুলি, তার সঙ্গে আপনার সব থেকে প্রিয় পাশিংশ নিয়ে। আপনি এগুলো গ্রহণ করবেন না? কিশোরীর মুখে এই কথা শুনে এই প্রথম তারানাথ আমাদের দুজনের দিকে তাকালেন আর কিশোরীর হাতে ধরা গরম তেলে ভাজার ঠোঙাটার দিকে তাকিয়ে বলে উঠলেন, প্রত্যেক রবিবার আমার বাড়ি এসে আমার প্রিয় জিনিসগুলো আমায় দিয়ে দিয়ে আমাকে ভালো মানুষ পেয়ে আমার মুখ থেকে তোমরা গল্প শুনে যাও, আর আমার আড়ালে গিয়ে আমার বলা গল্পগুলো নিয়ে হাসাহাসি করে উড়িয়ে দাও। সে কি আমি আর জানি নে ভাবছো? আমি ভালো মনের মানুষ বলে তোমাদের কিচ্ছুটি বলি না। অন্য কেউ হলে তোমাদের বাড়িতে ঢুকতে দিত না, বুঝেছো? কথাটা বলে তারানাথ বিছানার উপর বসতে বসতে চারিকে জোর গলায় ডেকে উঠল, চারিমা, এই ঘরে আমাদের 3 জনের জন্য গরম গরম চা নিয়ে আয় তো মা, আর তার সঙ্গে তেল জবজবে করে লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মেখে আনতো। আর জমিয়ে চা মুড়ি আর সঙ্গে তেলে ভাজা খাবো এই পৌষের কনকনে শীতের সন্ধ্যেতে। তারানাথের মুখে হাসি ফিরে আসতে দেখে আমি বেশ মনে মনে খুশি হই আর ভাবি এতক্ষণে আমাদের উপর থেকে তারানাথের রাগ কমল। এরপর আমরা দুজন ঘরের কোণা থেকে 2টো মোড়া নিয়ে এসে তারানাথের মুখোমুখি বসতে বসতে আমি জিজ্ঞাসা করলাম, চারির মুখে শুনলাম আপনি নাকি সাধনার কি একটা কাজে 1 সপ্তাহের জন্য শিমুলগঞ্জে গিয়েছিলেন, তা এবারে কোন গুরুর সাধনা লাভ করলেন? এবারে কোনো গুরু বা সাধু সন্ন্যাসীদের সঙ্গে থেকে সাধনা লাভ করতে যায়নি। আমি এক ভক্তের বাড়ি গিয়েছিলাম। তারা এক ঘোর বিপদের সম্মুখীন হয়েছিল বলে। সেই বিপদ কোনো সাধারণ বিপদ নয়।
একেবারে অশরীরীদের হাতছানি দিয়ে ঘোর মৃত্যুর বিপদ। সেই অশরীরের হাত থেকেই আমি তাকে বাঁচাতে শিমুলগঞ্জে গিয়েছিলাম। তারানাথের মুখে অশরীরীদের কথা শুনে মনে মনে বুঝলাম আজ তারানাথ আমাদের বেশ একটা হাড় হিম করা ভৌতিক গল্প শোনাতে চলেছে। আমি যখন মনে মনে এই কথাই ভাবছি, ঠিক সেই সময় কিশোরী বলে ওঠে, তা ঠাকুরমশাই, আপনার সেই ভক্তকে ওই অশরীরীদের কবল থেকে আপনার অলৌকিক শক্তি দ্বারা বাঁচালেন কি করে? সেই গল্প কি আপনি আমাদের শোনাবেন? আমরা দুজন আপনার মুখে সেই গল্প শুনতে খুবই আগ্রহী। ইতিমধ্যেই চারি আমাদের তিনজনের জন্য গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে তেল জবজবে করে লঙ্কা দিয়ে মুড়ি মাখা এনে আমাদের সামনে রাখতেই তারানাথ আমাদের আনা গরম তেলে ভাজার ঠোঙা থেকে একটা গরম ফুলুরি তুলে নিয়ে সেইটা মুখে কামড় বসিয়ে বলতে শুরু করলো। আজ থেকে 1 সপ্তাহ আগে একদিন সকালবেলা আমি আমাদেরই পাড়ার একটা বাড়ি থেকে নারায়ণ পুজো করে সবে বাড়িতে ঢুকেছি। দেখি বৈঠকখানার ঘরে 22-23 বছরের 2 ছেলে তক্তপোষের ওপর বসে আছে, আর তাদের চোখে মুখে একটা ভয় আর আতঙ্কের সঙ্গে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। বৈঠকখানার ঘরে 2 কম বয়সী ছেলেকে বসে থাকতে দেখে আমি কম বয়সী ছেলে দুটোকে জিজ্ঞাসা করি, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমার প্রশ্ন শুনে কম বয়সী ছেলে দুটো তক্তপোষের ওপর থেকে উঠে আমার দিকে এগিয়ে আসে। তারপর দুজনে কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে আর বলে, ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান, আমাদের সামনে ঘোর বিপদ, ওরা আমাদের মেরে ফেলবে। কম বয়সী ছেলে দুটোকে আমার পায়ে পড়ে কাঁদতে দেখে আমি ওদেরকে তুলতে তুলতে বলি, তোমাদের সামনে কি বিপদ? তোমাদের কে মেরে ফেলবে? আমাকে বলো, তোমাদের নাম কি? তোমরা কোথা থেকে এসেছো? বলো বলো, আমাকে বলো। আমার প্রশ্ন শুনে 2 যুবকের মধ্যে একটা লম্বা রোগা ফর্সা পরনে হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরা এই ছেলেটা হাত জোড় করে আমাকে নমস্কারের ভঙ্গিতে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম প্রণব মণ্ডল, আর আমার পাশে মোটা বেঁটে করে যে লোকটি দেখছেন ওর নাম পল্লব সেন। আমরা দুজন মুর্শিদাবাদের শিমুলগঞ্জ গ্রাম থেকে আসছি। যুবক দুটির পরিচয় পেয়ে আমি ওদের বলি, তোমরা কি এমন বিপদের সম্মুখীন হয়ে আমার শরণাপন্ন হয়েছ? সবকিছু খুলে বলো, কিছু লুকোবে না কিন্তু, আর তাহলে কিন্তু আমি তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করতে পারবো না। আমার এই কথা শুনে প্রণব বলতে শুরু করে ধীরে ধীরে, ঠাকুরমশাই, ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 5 মাস আগে। আমরা যে মেষ বাড়িতে থাকি সেই বাড়িতে। এখানে আপনাকে বলে রাখি, আমি আর পল্লব, আমরা দুজন শিমুলগঞ্জ বিবেকানন্দ বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি। আজ থেকে প্রায় 5 বছর আগে বর্ধমানে গুপ্তিপাড়া আচার্য ব্রহ্মানন্দ বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। প্রথমে ওখানেই আমার বাড়ি ছিল। হঠাৎ একদিন স্কুলে গিয়ে জানতে পারি স্কুল কর্তৃপক্ষ আমাকে মুর্শিদাবাদে শিমুলগঞ্জ গ্রামে বিবেকানন্দ বালক উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার করে দিয়েছে। এই খবর শোনা মাত্র আমি 2-3 দিনের মধ্যে তল্পিতল্পা গুছিয়ে মুর্শিদাবাদে শিমুলগঞ্জ গ্রামে চলে আসি। কিন্তু প্রথমে আমি মেষবাড়িতে ভাড়া থাকতাম না, জানেন, থাকতাম স্কুলের একটি ঘরে, কারণ থাকার জন্য তখনও ভালো ঘর ভাড়া খুঁজে পাইনি। স্কুলের একটি ঘরে ওই 1-2 সপ্তাহ থাকার পর বিবেকানন্দ বালক উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রধান শিক্ষক অরুণেশ বাবু আমাকে ডেকে বললেন, স্কুল থেকে কিছুটা দূরে শিমুলগঞ্জে পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়ির পাশে একটা 2 তলা মেষ বাড়ি আছে। খুব কম টাকায় বাড়িওয়ালা সেটা ভাড়া দেয়। এই গ্রামে যারা কাজ করতে আসে তারা নাকি ওই মেষ বাড়িতেই ভাড়া থাকে। আমি অরুণেশ বাবুর মুখ থেকে এই খবর শুনে আর বেশি দেরি না করে স্কুল শেষের পর বিকেলে মেষ বাড়িতে খবর নিতে যাই আমার থাকার জন্য কোনো ঘর খালি আছে নাকি। সেখানে গিয়ে মেষের মালিক হীরেন দত্তর থেকে জানতে পারি 2 ঘর খালি আছে। মেষের মালিক হীরেন বাবুর থেকে এই সুসংবাদটা জানতে পেরে আমি আর বেশি দেরি না করে ঘর দখল হয়ে যাওয়ার ভয়ে
সেই দিন সন্ধেবেলায় আমি আমার তল্পা নিয়ে মেষবাড়িতে একটা ঘরে উঠে আসি। সেই দিন সারাদিনটা নানা কাজে ধকল যাওয়ার পরদিন আবার স্কুল আছে বলে তাড়াতাড়ি করে রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুয়ে পড়ি। ঠাকুরমশাই, এই এখানে বলে রাখি, আমি মেষবাড়িতে ভাড়া আসার পর প্রথম 1 সপ্তাহ আমি আমার ঘরে একাই রাত কাটিয়েছি। পল্লব তখনও মেষবাড়িতে ভাড়া আসেনি। সেই দিন রাতে শোয়ার পর একটা চাপা অস্বস্তিতে আমার ঘুমটা যেন ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমার সামনে মনে হয় আমি যেন একা ঘরে নেই, আমার সঙ্গে ঘরে যেন অনেকে আছে, আর তারা যেন ফিসফিস করে কী সব কথাবার্তা বলছে নিজেদের মধ্যেই। কিন্তু কি কথা বলছে সেটা বুঝতে পারলাম না। বেশ কিছুক্ষণ ধরে ফিসফিসানির আওয়াজ চলতে থাকার পর হঠাৎ করে কেমন যেন সব নিস্তব্ধ হয়ে গেল। আমি তখন নিজের ভুল ভেবে আবার চোখ বন্ধ করে যেই পুনরায় ঘুমোতে চেষ্টা করব, চোখ বন্ধ করতেই মনে হয় আমার বিছানার চারদিকে কারা যেন দাঁড়িয়ে আছে, আর তারা যেন চিৎকার করে বলছে, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও, চলে গেলাম, পুড়ে গেলাম, আমাদের সারা শরীর চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও। আমার কানে কথাগুলো, মানুষের চিৎকার চেঁচামেচি এইসব ভেসে আসতেই আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে অন্ধকার ঘরে চারিদিকে তাকিয়ে দেখি, কিন্তু ঘরে তো কেউ নেই। তাহলে চিৎকারগুলো কোথা থেকে ভেসে আসছে? মাঝরাতে চিৎকার চেঁচামেচি ভেসে আসতেই সেটাকে আমার মনের ভুল ভ্রম ভেবে আমি আবার চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে যাই সঙ্গে সঙ্গে। পরদিন সকালে ঘুম ভেঙে বিছানা ছেড়ে আমি উঠে যেই দরজা খুলতে যাব, হঠাৎ আমার আপনা থেকেই দৃষ্টি চলে যায় ঘরের মেঝের দিকে। দেখি ঘরের মেঝেতে অনেকগুলো কালো কালো পোড়া পোড়া মানুষের পায়ের ছাপ, আর ঘরের মধ্যে কালো কালো পোড়া পোড়া মানুষের এলোমেলো পায়ের ছাপগুলো দেখে মনে হলো যেন ঘরের মধ্যে কতগুলো মানুষ দৌড়দৌড়ি করেছে। ঘরের মধ্যে এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার তো ভয়ে সারা শরীরটা শিউরে ওঠে। আর ঘরের মেঝেতে কালো কালো পায়ের ছাপগুলো দেখে আমি ভাবি, বন্ধ ঘরের মধ্যে আমি ছাড়া তো কেউ নেই, তাহলে এতগুলো মানুষের পায়ের ছাপ এলো কোথা থেকে? আমি ঘরের মধ্যে এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে মেসের মালিক হিরণবাবুকে আমার ঘরে ডেকে এনে কালো কালো পায়ের ছাপগুলো দেখাই আর জিজ্ঞাসা করি, ঘরের মধ্যে কালো পায়ের ছাপগুলো এগুলো এলো কি করে? কিন্তু আমি দেখলাম উনি আমার ঘরে পায়ের ছাপগুলো দেখা মাত্র ওনার মুখটা সঙ্গে সঙ্গে কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, আর বলে এই বিষয়ে উনি কিছু জানেন না। এই কথা বলে আমার ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যান। হিরেনবাবুর এই ধরনের অস্বাভাবিক আচার আচরণ দেখে আমার মনে হলো উনি এই পায়ের ছাপগুলোর বিষয়ে কিছু জানেন, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে গেলেন। সকালে এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পর সন্ধ্যাবেলায় স্কুল থেকে মেষবাড়িতে ফেরার পর আমার সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই দিন আমার স্কুলে পড়ানো শেষ হয়ে যাওয়ার পর স্কুলে কিছু অফিসিয়াল কাজকর্ম ও স্কুল সংক্রান্ত মিটিং ছিল বলে আমার সেই দিন মেষবাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধে 7:30, না 6টা, ওরকমই 6টা বা 7:30 মতো বেজে যায়। আমি আমার ঘরে তালা খুলে যেই ঢুকেছি দেখি ঘরটা কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। সেই সঙ্গে ঘরের মধ্যে তীব্র কেরোসিন তেলের গন্ধের সাথে সাথে একটা মাংস পোড়া গন্ধ বেরোচ্ছে, গতকাল রাতের মতো। এছাড়া আমি দেখি ওই ভর্তি কালো ধোঁয়ার মধ্যে কতগুলো মানুষের মতো দেখতে কালো কালো অবয়ব সারা ঘর ছোটাছুটি করছে। আমি ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় এইরকম একটা অবাক করা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ি আর ভাবার চেষ্টা করি ঘরের মধ্যে এইগুলো হচ্ছেটা কি। বেশ কিছুক্ষণ ধরে
আমার চোখের সামনে এইরকম একটা অদ্ভুত দৃশ্য চলার পর চোখের নিমেষে কোথায় যেন সব হারিয়ে যায়, আবার আবার, এবং ঘরটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে ওঠে। এরপর আমি ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে ঘরের এই দিক ওই দিক তাকিয়ে ভাবার চেষ্টা করি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে যেসব অদ্ভুত দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম সেটা কি আদৌ সত্যি নাকি আমার চোখের ভ্রম। আমার সঙ্গে দুদিন এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার পর বেশ ৩-৪ দিন আর কোনো সন্ধে বা রাতের দিকে এরকম অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু প্রতিদিন মাঝরাতে একটা মাংস পোড়া গন্ধে আমার ঘুমটা ভেঙে যেত। ৩-৪ দিন বেশ ভালোভাবে কাটার পর পঞ্চম দিনের মাথায় পল্লব মেশ বাড়িতে ভাড়া আসে আর আমার ঘরে আমারই সঙ্গে থাকতে শুরু করে। ও যেদিন প্রথম মেশ বাড়িতে ভাড়া আসে সেই দিন ওর সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে মাঝরাতে। আমি আর পল্লব পাশাপাশি দুটো খাটে ঘুমাচ্ছি, হঠাৎ মাঝরাতে পল্লবের বিকট চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ধরফর করে বিছানার উপর উঠে বসে দেখি পল্লব বিছানায় উঠে বসে জোরে জোরে হাঁপাচ্ছে। আমি পল্লবকে হাঁপাতে দেখে ঘরের আলোটা জ্বালিয়ে সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই আর জিজ্ঞাসা করি, এই কিরে পল্লব, তোর কি হয়েছে? মাঝরাতে এভাবে ঘুম থেকে চিৎকার করে উঠলি কেন? ও আমার প্রশ্ন শুনে বলে, আমি কিছুক্ষণ আগে কল ঘরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসে যেই আবার চোখ বন্ধ করে ঘুমাতে যাব, হঠাৎ আমার নাকে একটা মাংস পোড়া গন্ধ এসে ধাক্কা মারতে আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যেতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখি কতগুলো আগুনে ঝলসে পুড়ে যাওয়া মানুষের মুখ আমার মুখের সামনে ঝুলে পড়ে আমাকে দেখছে আর খুব বিশ্রীভাবে হাসছে আর বলছে, আয় আয় আমাদের কাছে আয়, আমাদের কাছে এলে দেখবি খুব মজা হবে। আমি আগুনে ঝলসে পুড়ে যাওয়া প্রত্যেকটা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম কারো চোখ অক্ষিকোটর থেকে খুলে বেরিয়ে এসেছে, আবার সেখান থেকে গলগল করে লাল রক্ত ঝরে পড়ছে। কারুর আবার মুখের অর্ধেক অংশ পুড়ে যাওয়ার জন্য সেই পোড়া জায়গা থেকে চামড়াগুলো খুলে ঝুলছে, আবার কারো সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার জন্য সারা শরীরের প্রত্যেকটা চামড়া পচে গলে খসে খসে পড়ছে। অন্ধকার ঘরে একদম আমার মুখের সামনে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমি তখন ওইভাবে ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম। পল্লবের মুখে মাঝরাতে ভয়ঙ্কর একটা কথা শুনে আমার সারা শরীরটা ভয়ে শিউরে ওঠে। এরপর আমরা দুজন ভয়ে ঘরের আলো জ্বালিয়ে সারা রাত গল্প করে কাটাই, কিন্তু ভোর রাতের দিকে আমাদের দুজনের চোখ গভীর ঘুমে জড়িয়ে আসতেই আমরা ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি আমরা সেটা নিজেও জানি না। হঠাৎ একটা কোলাহলের আওয়াজে আমাদের দুজনের ঘুমটা ভেঙে যেতেই আমরা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে বাইরে আসতেই দেখি মেশবাড়ির উঠোনে আমাদের সঙ্গে যারা থাকে তারা দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কি সব ফিসফিস করে কথাবার্তা বলছে। উঠোনে ভিড় দেখে আর ফিসফিস করে কথা শুনে আমি আর পল্লব উঠোনে নেমে আসি। এসে জিজ্ঞাসা করি, আচ্ছা কি হয়েছে, তোমরা এত সকালে উঠোনে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্ন শুনে মেশবাড়িতে দুতলার ঘরে কিরণময় বলে একটা ছেলে থাকে, ও তখন আমাকে বলে, আর বলো না প্রণব দা, ওই কল্যাণদা আছে না, আরে যে আমাদের গ্রামের পোস্ট অফিসে কেরানির কাজ করে, আজ একটু আগে মেশবাড়ির পেছনের বাগান থেকে সেই কল্যাণদার হাত পোড়া মুন্ডহীন শরীরটা পাওয়া গেছে। কিরণময়ের মুখে আমাদেরই মেশের বন্ধু কল্যাণের মৃত্যুর খবরটা শুনে আমি আর পল্লব ভয়ে চমকে উঠি এবং আমরা দুজন সঙ্গে সঙ্গে মেশের পিছনের বাগানে দৌড়ে যেতেই দেখি থানার কয়েকজন দারোগা দাঁড়িয়ে আছে।
সেই সঙ্গে মেষের আরও কয়েকজন যারা থাকে আমাদের সঙ্গে তারা দাঁড়িয়ে আছে, আর নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছে। আর বাগানের এক কোণায় একটা ঝাঁকড়া বেল গাছের তলায় আমাদের বন্ধু কল্যাণের আধপোড়া মুন্ডহীন শরীরটা পড়ে আছে। আর সেই আধপোড়া শরীরটা থেকে আমি প্রতিদিন রাতে ঘুম ভেঙে গেলে যে মাংস পোড়া গন্ধটা পাই, সেই গন্ধটা আমার নাকে এসে ধাক্কা মারছে। আমি আর পল্লব কল্যাণের আধপোড়া মৃতদেহটার দিকে তাকিয়ে দেখি, কল্যাণের মৃতদেহটা শুধু আগুনে পুড়ে যায়নি, ওর দেহটা আগুনে পোড়ার সঙ্গে সঙ্গে ওর সারা শরীর থেকে মাংস খুবলে খুবলে কেউ যেন খেয়েছে। কারণ কল্যাণের সারা শরীর থেকে মাংস তুলে নেওয়ার জন্য ওর শরীরের ভেতরকার প্রত্যেকটা হাড়গোড় দেখা যাচ্ছিল, যেন সেই হাড়গোড়গুলো দাঁত বের করে শরীরের ভিতর থেকে উঁকি মেরে আমাদের দিকেই তাকিয়ে আছে। এছাড়া কল্যাণের মুন্ডটা ওর শরীর থেকে কিছুটা দূরে পড়ে আছে, আধ পোড়া খোবলানো অবস্থায়। কল্যাণের ভয়ঙ্কর মৃতদেহটা আমি সহ্য করতে না পেরে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই, এবং আমার সঙ্গে সঙ্গেই জ্বর চলে আসে। সেই জ্বর আমার সারতে প্রায় 4-5 দিন মতো সময়ও লেগে যায়। কিন্তু আমার যখন জ্বর ছিল, আমি ঘুমের মধ্যে বা আমার যখন মাঝরাতের দিকে ঘুম ভেঙে যেত, আমি আমার বিছানার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম কতগুলো আগুনে ঝলসে পুড়ে যাওয়া কালো কালো শরীর বিছানার চারিদিকে ঘুরছে। আমার দিকে তাকিয়ে তারা খুব বিশ্রীভাবে হাসতে হাসতে বলছে, আয় 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 আমাদের কাছে আয়, দেখবি দেখবি খুব মজা হবে, আমাদের কাছে আয়। 4-5 দিন পর আমি সুস্থ হয়ে উঠতেই 5ম দিনের মাথায় আমাদের মেষের একটি ছেলে এবং আমারই বন্ধু কিরণময়ের সঙ্গে আরেকটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা ছিল খুবই ভয়াবহ, এবং এই ভয়াবহ ঘটনার জন্য ওর মৃত্যু পর্যন্ত হতে পারত। কিরণময়ের সঙ্গে কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল যার জন্য ওর মৃত্যুও হতে পারত? তারানাথ প্রণবকে প্রশ্নটা করতে প্রণব আবার বলতে শুরু করে, সেই দিন স্কুলে ছেলেদের একটা বিশেষ পরীক্ষা ছিল। তার জন্য প্রধান শিক্ষক অরুণেশ বাবু আমাকে সকাল 9:30টার মধ্যে স্কুলে যেতে বলেছিল। তার জন্য আমি সেই দিন সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যেই কলঘরে স্নান করতে যাব, গিয়ে দেখি কলঘরের সামনে কিরণময় চোখ মুখ উল্টে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কিরণময়কে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি তো ভয়ে চিৎকার করে ওর কাছে ছুটে যাই, আর ওর মাথাটা আমার কোলে তুলে ওকে আমি মুখে থাবড়া মারতে মারতে জিজ্ঞাসা করি, এই 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 কিরণময়, এই তোর কি হয়েছে? ইতিমধ্যেই আমার চিৎকার শুনে পল্লব, হীরেনবাবু ও মেষের অনেকেই ঘুম থেকে উঠে কলঘরের সামনে ছুটে এসে কিরণময়ের এই অবস্থা দেখে। ওকে আমরা সবাই ধরে ঘরে নিয়ে এসে শুইয়ে দিই, ওর চোখে মুখে জলের ছেটা দিতে থাকি। বেশ কিছুক্ষণ ধরে চোখে মুখে জলের ছেটা দিতেই ওর জ্ঞান ফেরে, কিন্তু ওর জ্ঞান ফিরতেই সমানে চিৎকার করে কিরণময় বলতে থাকে, না না, আমি আজই মেস বাড়ি ছেড়ে চলে যাব। ওরা আমাকে মেরে ফেলবে। এই মেস বাড়িতে ভূত আছে, ভূত ভূত। কিরণময়ের এ ধরনের কথা শুনে আমি ওকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোর? তুই হঠাৎ এই কথা বলছিস কেন? এই তোর সঙ্গে কি কিছু ঘটেছে? আরে ঘটছে বলেই তো বলছি প্রণবদা। গতকাল রাত 3:30 নাগাদ আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ওই কলঘরে যাই। কলঘরে গিয়ে আমি
নিজের কাজ ছেড়ে যেই বেরোতে যাব, বেরিয়ে আসতে গিয়েই দেখি কলঘরের দরজার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটার সারা শরীর আগুনে ঝলসে পুড়ে গেছে। মানুষটার সারা শরীর আগুনে ঝলসে পুড়ে যাওয়ার জন্য ওর শরীরের সমস্ত চামড়া কিরম খসে খসে পড়ছে, আর মানুষটার সারা শরীর থেকে কেমন একটা মাংস পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। কলঘরের দরজার কাছে ভয়ঙ্কর বিভৎস বিচ্ছি কদাকার আগুনে ঝলসে পুড়ে যাওয়া একটা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয় ঠকঠক করে কাঁপতে থাকি। এরপর আমি দেখতে থাকি সেই ভয়ঙ্কর বিভৎস বিচ্ছি কদাকার আগুনে ঝলসে পুড়ে যাওয়া মানুষটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর একটা বিশ্রী ধরনের হাসি হাসতে হাসতে বলছে, মরবি, তোরা সবাই মরবি আমার হাতে। এখান থেকে চলে যা, চলে যা বলছে, এখান থেকে চলে যা, চলে যা। সেই ভয়ঙ্কর বিশ্রী বিভৎস কদাকার আগুনে ঝলসে পুড়ে যাওয়া মানুষটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে আসতে এই কথাগুলো যখন বলছিল, আমি দেখলাম। এই কথা বলতে বলতে কিরণময় চুপ করে যায়। ওকে চুপ করে যেতে দেখে আমি আবার ওকে প্রশ্ন করে উঠি, আরে চুপ করে গেলি কেন? বল, কি দেখেছিস বল। আমি দেখি সারা কলঘরের ভিতরটা একটা কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে। এরপর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে খুব শ্বাসকষ্ট হচ্ছিল। আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। কিরণময়ের সঙ্গে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার পর ও সেদিনই মেষ বাড়ি ছেড়ে চলে যায়। কিরণময় মেষ বাড়ি ছেড়ে চলে যাওয়ার বেশ কিছুদিন পর আমাদের মেষ বাড়িতে আরও একটা ছেলে আসে। ও আমাদের ঘরেই থাকতে শুরু করে। ওর নাম তীর্থঙ্কর বসু। ও আসার কিছুদিন পর ওর সঙ্গে একদিন রাতের বেলায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই দিন অবশ্য পল্লব মেষ বাড়িতে ছিল না। ও কয়েকদিনের জন্য দেশের বাড়ি গিয়েছিল। রাত তখন কটা হবে, 2টো কি 2:30। হঠাৎ একটা গোঙানির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই পাশের খাটে তাকিয়ে দেখি তীর্থঙ্কর চোখ বন্ধ করে নিজের গলায় হাত দিয়ে ঘুমের মধ্যে হাত পা ছুটতে ছুটতে গোঙাচ্ছে, আর গোঙাতে গোঙাতে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললে, আমাকে মেরে ফেললে, ওরা আমাকে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছে গো, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঘুমের মধ্যে তীর্থঙ্করকে হাত পা ছুটতে দেখে আমি সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালিয়ে ওর কাছে যাই। ওকে ধাক্কা মারতে মারতে জিজ্ঞাসা করি, এই 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 তোর কি হয়েছে? এই এই তুই ঘুমের মধ্যে এইরকম চিৎকার করছিস কেন? এই এই তীর্থঙ্কর, তীর্থঙ্কর, এই। আমি ধাক্কা মারতেই দেখলাম তীর্থঙ্কর কেমন যেন বিছানার উপরে ধরফর করে উঠে বসলো। তারপর কেমনভাবে ঘরের চারদিকটা একবার তাকিয়ে নিয়ে আমার হাত ধরলো, আর তারপর হাত ধরে বলল, ভাই 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 প্রণব, এই মেষ বাড়িটা ভালো নয়, একদম ভালো নয় এই মেষ বাড়িটা। এই মেষ বাড়িতে কিছু একটা আছে, কিছু একটা আছে এই মেষ বাড়িতে। জানিস জানিস একটু আগে ওরা আমাকে মেরে ফেলছিল, ওরা আমাকে মেরে ফেলছিল। কারা মেরে ফেলবে তোকে তীর্থঙ্কর? বল বল, আমাকে বল। কিছুক্ষণ আগে আমার গলায় ও বুকে তীব্র একটা চাপ অনুভব হতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি দেখি আমার বুকের উপর একটা লোক বসে আছে। সেই লোকটার সারা শরীর পুরো কালো। দেখে মনে হচ্ছে লোকটার শরীর কোনো সময় আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল। সেই আগুনে পোড়া একটা লোক আমার বুকের উপর উবু হয়ে বসে, ওর 2টো কালো কালো লম্বা হাত দিয়ে জোরে জোরে গলা টিপছে, আর আমাকে বলছে, আয় আমার কাছে আয়, দেখবি কত মজা হবে।
আগুনে জ্বলছে পুড়ে যাওয়া লোকটিকে আমার বুকের উপর উবু হয়ে বসে গলা টিপতে দেখে আমি তোমাকে ডাকার চেষ্টা করি প্রণবদা, কিন্তু ডাকতে পারি না, গলা আমার আটকে আসে। আগুনে ঝলসে পুড়ে যাওয়া লোকটির হাতে আমার আসন্ন মৃত্যু জেনেও আমি তখন না পেরে গোঙাতে মা তারার নাম জপ করতে শুরু করি কোনো রকমে। তীর্থঙ্করের মুখে এই কথা শুনে আমি পরদিন সকালে গিয়ে হীরেন বাবুকে প্রশ্ন করি, অতীতে মেশে কোন দুর্ঘটনা ঘটেছিল যার জন্য আজ মেশে প্রতিদিন আমাদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব ভুতুরে ঘটনা ঘটে চলেছে। উনি আমার প্রশ্নের কোনো জবাব দেন না, কেমন যেন এড়িয়ে যান। ওনার এই আবভাব দেখে আমার মনে তখন একটা প্রশ্ন জাগে, এই মেষ বাড়িতে অতীতে এমন কোনো কালো ঘটনা নেই তো যা উনি আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন বারবার? প্রণব এই কথা বলতে বলতে হাত জড়ো করে আমার উদ্দেশ্যে বলে, ঠাকুর মশাই, আজ এখুনি আপনি আমাদের সঙ্গে শিমুলগঞ্জে চলুন, আর আমরা যে মেষবাড়িতে আছি সেই মেষবাড়িটা দেখে আপনি বিচার করুন হীরেন বাবুর সামনে ওই মেষবাড়িতে আদৌ কোনো অশরীরী প্রেতাত্মার বসবাস আছে কিনা। কারণ আপনি এই বিষয়ে ভালো গণনা করতে পারবেন আমি জানি। আমার এক বন্ধু আপনার সম্পর্কে অনেক কিছু জানিয়েছে। আপনি নাকি মানুষের হাত ও মুখ দেখে তাদের ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে সেই সব গণনা করতে পারেন। আমি তখন প্রণবের মুখে পল্লব আর মিশে বাকি যারা থাকে ওদের সঙ্গে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে গত 5 মাস ধরে সব শুনে আমি তখনই প্রণব আর পল্লবের সঙ্গে শিমুলগঞ্জে যেতে রাজি হয়ে যাই। সেই দিন যখন আমরা 3 জন শিমুলগঞ্জ গ্রামে গিয়ে পৌঁছই তখন সূর্য পশ্চিম আকাশে দিগন্ত রেখায় পাড়ি দিয়েছে এবং চারিদিকের পরিবেশ তখন কালো ঘন অন্ধকারের আচ্ছাদনে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে শুরু করেছে, আর পাখিরা কলরব করতে করতে বাসায় ফিরছে। আমি ট্রেন থেকে স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে প্রণবকে জিজ্ঞাসা করি, আচ্ছা প্রণব, স্টেশন থেকে তোমাদের মেস কত দূর? বেশি দূর নয়, এই তো 10 মিনিটের রাস্তা। এরপর স্টেশন থেকে বেরিয়ে শিমুলগঞ্জ গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করি আমি চারিদিকে তাকিয়ে দেখি পুরো গ্রামটা নানা ধরনের সবুজ বনানী দিয়ে ঘেরা। গ্রামের সরু রাস্তার 2 পাশে সারি সারি সোনালি ধানের জমি, আর সোনালি ধানের জমির পাশে মাথা উঁচু করে মাসের রং বেরঙের কাকতাড়ুয়া হাত মেলে দাঁড়িয়ে আছে। শিমুলগঞ্জের সরু গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছি পৌষের সন্ধেবেলায় তখন গ্রামের ছোট ছোট মাটির বাড়িগুলো থেকে সুগন্ধি নলেন গুড়ের পায়েস আর পিঠের গন্ধ আমার নাকে এসে লাগছিল। বেশ কিছুক্ষণ চলার পর ওদের দুজনের সঙ্গে একটা 2 তলা পাঁচিলে ঘেরা বাড়ির সামনে দাঁড়াই। চারিদিকে তাকিয়ে দেখি বাড়িটার আশেপাশে প্রচুর গাছপালায় ভর্তি, আর বাড়িটা থেকে একটু দূরে একটা ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়ি রয়েছে ঠিকই, কিন্তু 2 তলা বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই, আর যাওয়া আছে দূরে দূরে। এরপর আমি 2 তলা বাড়িটার গেট পেরিয়ে যেই বাড়িটার খোলা উঠোনে ঢুকতে যাব হঠাৎ দেখি বাড়িটার ভিতর থেকে একটা লোক বেরিয়ে এলো, কিন্তু লোকটার সারা শরীর আগুনে দাউ দাউ করে চলছে, আর লোকটা বাড়ির ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে এসে কিছুক্ষণ খোলা উঠোনে ছোটাছুটি করে নিয়ে হুট করে অন্ধকার উঠোনের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। প্রণবের মেজবাড়িতে ঢোকার মুখে এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে আমি খানিকটা চমকে উঠি, আর ভাবি প্রণবের মেজবাড়িতে ঢোকার মুখেই এইরকম একটা ভয়ানক দৃশ্য কেন দেখলাম আমি? এ কি কোনো অতীতের কালো ঘটনা বা পূর্বে মেজবাড়িতে ঘটেছিল এমন কোনো ঘটনার অংশ যা আমি এক ঝলক দেখলাম? গেট পেরিয়ে 2 তলা বাড়ির খোলা উঠোনের মাঝখানে দাঁড়াতেই প্রণব বাড়িটার দিকে আঙুল দেখিয়ে বলল, ঠাকুর মশাই,
এই হলো আমাদের মেষ বাড়ি, এখানেই আমরা থাকি। আসুন, আপনি ভেতরে আসুন। তারপর সে আমাকে নিয়ে ওদের ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই আমার নাকে একটা মাংস পোড়া গন্ধ ভেসে আসতে থাকে। সেই সঙ্গে আমার চোখের সামনে কিছুক্ষণের জন্য আরো একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। মেস বাড়িতে যে ঘরে ও আর পল্লব থাকে, সেই ঘরের চারিদিকে দেখি প্রত্যেক দেওয়ালে পোড়া পোড়া মানুষের হাতের কালো কালো ছাপ। সেই সঙ্গে আমি দেখি ঘরের মাঝখানে কতজন মানুষ দাঁড়িয়ে আছে, আর প্রত্যেক কটা মানুষের শরীর আগুনে ঝলসে পুড়ে যাওয়ার জন্য তাদের শরীরের চামড়াগুলো শরীর থেকে খসে খসে পড়ছে। আর সেই সঙ্গে আগুনে পুড়ে ঝলসে যাওয়া ভয়ঙ্কর বিভৎস দেখতে মানুষগুলো আমার দিকে তাকিয়ে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলছে, আমাদের শরীর জ্বলে পুড়ে গেল, বাঁচাও আমাদের, বাঁচাও। বেশ কিছুক্ষণ সময় ধরে প্রণবের মেস ঘরে এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখার পর একসময় কোথায় যেন সব অদৃশ্য হয়ে যায়। আবার এক ঝলকে এইরকম অদ্ভুত দৃশ্য দেখার পর তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাই যে পূর্বে এই মেস বাড়িতে বা এই জমিতে এমন কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক ঘটনারই কিছু অংশ আমি আজ আমার চোখের সামনে প্রতিচ্ছবি হয়ে উঠতে দেখলাম। আমি ওই ভয়ঙ্কর বিভৎস প্রতিচ্ছবি দেখার পর প্রণবের উদ্দেশ্যে জিজ্ঞাসা করি, আচ্ছা প্রণব, তোমাদের মেসবাড়ির মালিক হিরেন বাবু, তাকে এখন কোথায় পাওয়া যাবে? ওনাকে কি একবার ডাকা যাবে? কারণ এই মেসবাড়ি সম্পর্কে আমার কিছু প্রশ্ন করবার আছে। হ্যাঁ ঠাকুর মশাই, উনি মেসেই আছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে প্রণব ঘর থেকে বেরিয়ে যায়। 3-4 মিনিট পর আমি দেখি প্রণবের সঙ্গে ওই বছর 50-এর মধ্যবয়স্ক একজন ঘরে ঢোকেন। সেই মধ্যবয়স্ক লোকটির পরনে সাদা রঙের পাঞ্জাবি, ঘিয়ে রঙের পাজামা, চোখে মোটা ফ্রেমের চশমা, আর গায়ের রং শ্যামবর্ণ, মাথার চুল কাঁচা বাঁকা, নাকের তলায় সরু গোঁপ। ভদ্রলোক ঘরে প্রবেশ করি আমার দিকে তাকিয়ে হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জড়ো করে বেশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠেই বললেন, নমস্কার, আমার নাম হিরেন সরকার, আমি এই মেসের মালিক। আপনি কি প্রশ্ন করবেন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। হিরেন বাবুর পরিচয় পেয়ে আমি ওনাকে প্রশ্ন করি, আচ্ছা হিরেন বাবু, এই মেসে বা এই মেসের জমিতে কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে ঘটনায় অনেক মানুষ প্রাণে মারা গিয়েছিল? আমি দেখলাম আমার প্রশ্নটা শুনে হিরেন বাবুর মুখটা কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেল। না, পূর্বে এই মেসে কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি। না, আপনি মিথ্যে কথা বলছেন আমাকে। এই মেসে বা এই মেসের জমিতে এমন কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কথা আপনি খুব ভালো করেই জানেন, আর এই ঘটনার কথা আপনি আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। আপনি বলুন সেই ঘটনার কথা, নাহলে আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আপনারা মেসে যারা যারা থাকেন আপনাদের সকলের সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে খুব শীঘ্রই, আর সেই বিপদে আপনাদের সকলের প্রাণহানি হবার আশঙ্কাও রয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিক ধরেছেন। পূর্বে এই জমিতে মেসবাড়িটা তৈরি হওয়ার আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আচ্ছা হিরেন বাবু, মেসবাড়িটা তৈরি হওয়ার আগে এই জমিতে কি এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল যার জন্য অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল? ঘটনাটা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। তখনও এই জমিতে এই মেসবাড়িটা তৈরি হয়নি। এই জায়গায় ছিল একটা বড় টিনের কলকারখানা। ওই টিনের কলকারখানায় ছোট বড় নানা রকমের টিনের কৌটো তৈরি হতো। টিনের কলকারখানাটাতে এই গ্রামের অনেক নিরীহ মানুষ কাজ করত। শুধু এই গ্রামেরই মানুষ কাজ করত না, কলকাতা শহর থেকেও কেউ কেউ এখানে এসে কাজ করত। বেশ ভালোভাবেই কলকারখানাটা চলছিল। মাসটা ছিল এই রকমই একটা পৌষ মাসের সন্ধে। তখন গ্রামে পৌষ সংক্রান্তির মেলা বসেছে।
সকলে পৌষ সংক্রান্তির মেলা নিয়ে ব্যস্ত। হঠাৎ হঠাৎ সেই সময় গ্রামের আকাশে বাতাসে একটা কালো ধোঁয়ায় ছেয়ে যায়, আর সেই সঙ্গে কতগুলো লোকের চিৎকার শোনা যায়। বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সারা শরীর জ্বলে পুড়ে গেল, বাঁচাও। যেদিন গ্রামে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডটা ঘটে, সেই দিন সন্ধেবেলায় আমি আমার পরিবারকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মেলায় যারা যারা উপস্থিত ছিল তারা সবাই শুনতে পায় কারখানার দিক থেকে কিছু লোকের চিৎকার ভেসে আসছে, আর সেই সঙ্গে বাতাসে কালো ধোঁয়ার সাথে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে। কারখানার দিক থেকে চিৎকার ভেসে আসতেই আমি ও যারা যারা মেলায় ছিল তারা সবাই কারখানার দিকে ছুটে যেতেই দেখি কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কারখানার ভিতর থেকে কর্মচারীদের চিৎকারের আওয়াজ ভেসে আসছে। বাঁচাও, আমাদের সারা শরীর জ্বলে পুড়ে গেল, বাঁচাও, কে আছো? বাঁচাও। কারখানায় ওই রকম ভয়াবহ আগুন জ্বলতে দেখে আমরা, মানে গ্রামের সবাই, পুকুর থেকে বালতি বালতি করে জল এনে কারখানায় আগুন নেভাই ঠিকই, কিন্তু কারখানায় যেসব নিরীহ কর্মচারীরা কাজ করত তাদের প্রাণ আমরা আর বাঁচাতে পারি না। এরপর সেই দিন রাতেই শিমুলগঞ্জে শ্মশানে গিয়ে নিরীহ কর্মচারীদের মৃতদেহগুলো সৎকার করি। গ্রামে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর বেশ দীর্ঘ 6 মাস এই জমির উপর আগুনে ঝলসে পুড়ে যাওয়া কারখানাটা পড়েই ছিল। এই জমির মালিক ও কারখানার মালিক অনন্ত রায় আমারই বন্ধু ছিল। অনন্ত এই গ্রামে এখন অবশ্য থাকে না, ও থাকে হলো বীরভূমের চাঁপাডাঙ্গা গ্রামে। একদিন সকালে অনন্ত আমার বাড়ি আসে, আর এসে আমাকে জানায় যে ও নাকি এই গ্রামে ওর ভিটে মাটি ছেড়ে বীরভূমে চাঁপাডাঙ্গায় নতুন বাড়ি করেছে, সেখানে চলে যাচ্ছে। তাই ওর যে জমিটার উপর কারখানাটা আছে, জমি সমেত কারখানাটা আমার কাছে বিক্রি করার প্রস্তাব রাখতেই আমি ওর কাছ থেকে জমি সমেত ওই পুড়ে যাওয়া কারখানাটা কিনে নিয়ে ওই কারখানাটা ভেঙে তখন এই মেস বাড়িটা বানাই। মেস বাড়িটা বানানোর পর আমি তখন কিছুদিন একা এখানে থাকি। তখনও আমি ভাড়া বসাতে শুরু করিনি। আমি যখন একা কিছুদিন এই বাড়িতে থাকতে শুরু করি, সেই কদিন রাতে আমার সঙ্গেও কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। সময়টা ছিল বৈশাখ মাস। প্রকৃতির চারিদিকের পরিবেশ তখন অগ্নিদগ্ধভাবে গরমে ফেটে পড়ছে। বৈশাখের এক সন্ধেতে আমি তখন ছাদে ঘুরে ঘুরে একান্তে সময় কাটাচ্ছি, আর এই মেস বাড়িটা নিয়ে ভবিষ্যতে কি করব এইসব ভাবনা চিন্তা করছি। হঠাৎ আমি দেখি অন্ধকার আলো আঁধারি ছাদের মাঝখানে আগুনে ঝলসে পুড়ে যাওয়া একটা কালো লোক দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে সমানে কেমন একটা বিশ্রীভাবে হাসছে আর বলছে, মরবি মরবি, তোরা সবাই এখানে থাকলে মরবি, সবাই মরবি। ছাদের মাঝখানে আগুনে ঝলসে পুড়ে যাওয়া লোকটিকে দেখা মাত্রই আমি খানিকটা ওর ওই ভয়ঙ্কর বিভৎস বিশ্রী চেহারা দেখে খুব ভয় পেয়ে যাই, আর জিজ্ঞাসা করি, আপনি কে? ছাদে উঠলেন কি করে? বাড়ির সদর দরজা তো বন্ধ। আমি লোকটাকে এই প্রশ্ন করাতে দেখলাম ছাদের অন্ধকারের মধ্যে লোকটার শরীরটা কোথায় যেন চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। আমি অন্ধকার ছাদের মধ্যে এইরকম একটা গা শিরশির করা দৃশ্য দেখে খানিকটা ভয় পেয়ে যাই, আর তখনই সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। আমি যখন সিঁড়ি দিয়ে দোতলায় নামছি, তখন আমার সঙ্গে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি দোতলার লম্বা বারান্দায় কত মানুষ দৌড়াদৌড়ি করছে, বারান্দার এই দিক ওই দিক, আর তাদের সারা শরীর আগুনে ঝলসে পুড়ে যাচ্ছে দাউ দাউ করে। সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণ এইরকম অদ্ভুত দৃশ্য দেখার পর আবার সেইগুলো পুনরায় আগের মতো কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমি এইরকম দুটো দৃশ্য দেখার পর খানিকটা ভয় থতমত খেয়ে যাই, আর মনে মনে ভাবতে থাকি, নতুন যে মেস বাড়িটা বানালাম সেখানে হচ্ছেটা কি? এই কথা ভাবতে ভাবতে আমি নিজের ঘরে ফিরে আসি।
এরপর প্রায়শই আমার সঙ্গে সন্ধেবেলায় এইরকম অদ্ভুত ঘটনা ঘটার পর আমি আমার এক চেনা জানা তান্ত্রিককে এই মেষ বাড়িতে নিয়ে আসি এবং যজ্ঞ করাই, কিন্তু কোনো কাজ হয় না। প্রতিনিয়ত একই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতো না, এই মেষে আজ পর্যন্ত যারা যারা থাকতো আর এখনো যারা যারা থাকছে তাদের সঙ্গে প্রতিনিয়ত একই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আজও ঘটে চলেছে। হিরেন বাবু, আমি আপনার এই মেষ বাড়িটা একটু ঘুরে দেখতে চাই, ঘুরে দেখাবেন এখুনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠাকুরমশাই। এই কথা বলে উনি আমাকে নিয়ে ওনার মেষ বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন ঠিকই, কিন্তু ওনার সঙ্গে আমি মেষ বাড়িটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, দেখলাম হিরেন বাবুর তৈরি করা মেষ বাড়িটার প্রতিটা কোণায় এক একটা কালো অমঙ্গলের ছাপ। সেই সঙ্গে অশরীরী প্রেতাত্মাদের উপস্থিতি আমি টের পাচ্ছিলাম, যেন তারা আমার কানে কানে কিছু বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে তা বুঝতে পারলাম না। হিরেন বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে সারা মেষ বাড়িটা ঘুরে দেখার পর আমি তখন ওনাকে বলি, আজ অমাবস্যার রাতে 1 প্রহর নাগাদ আমি আপনার মেষ বাড়ির ছাদে একটা যজ্ঞ করতে চাই, এতে আপনার আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই, কিন্তু ঠাকুরমশাই আপনি আমার বাড়ির ছাদে কি যজ্ঞ করবেন আজ রাতে? প্রেত নিধন যজ্ঞ। এই যজ্ঞ করার কারণ হলো আপনার এই মেষ বাড়িতে অনেক অশরীরী প্রেতাত্মাদের উপস্থিতি আছে, আর আমি যে অশরীরী প্রেতাত্মাদের কথা বলছি তারা প্রত্যেকে আজ থেকে 3 বছর আগে এই জমির উপর যে কলকারখানা ছিল সেই কলকারখানায় একদিন ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছে। তাদের এখনো পর্যন্ত মুক্তি হয়নি, তাই তাদের মুক্তির জন্য আজ রাতে এই প্রেত নিধন যজ্ঞটা করব। এই যজ্ঞে আমার কতগুলো উপকরণ লাগবে, আপনি সেই উপকরণগুলো আজ রাত 1টার মধ্যে জোগাড় করে দিতে পারবেন হিরেনবাবু? কি কি উপকরণ জোগাড় করতে হবে বলুন ঠাকুরমশাই, আমি যথাসাধ্য চেষ্টা করব। 4টে মাটির মালসার ঘট, 4টে ছোট ছোট মাটির পুতুল, ভালো গাওয়া ঘি, 1 বস্তা চন্দন কাঠ আর একটা তুলসী গাছ। এই 5টা জিনিস আমার লাগবে। আপনি একদম চিন্তা করবেন না ঠাকুরমশাই, আপনি যজ্ঞের জন্য যা যা উপকরণ আনতে বলেছেন আমি এখনই বাজার থেকে এনে দিচ্ছি। হিরেনবাবু এই কথা বলে পল্লবকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। নমো নমো কালী মহাকালী, কালিকে পাপহরিণী, ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমোস্তুতে। নমো 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 কালী কালী মহাকালী, কালিকে পাপহরিণী, ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমোস্তুতে। আমি যখন মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনে ঘিয়ের আহুতি দিতে যাব, হঠাৎ আমার দৃষ্টি চলে যায় মেজবাড়ির ছাদের দিকে। মেজবাড়ির ছাদের দিকে দৃষ্টি যেতেই দেখি ছাদের কার্নিশের ধারে কতগুলো আগুনে ঝলসে পুড়ে যাওয়া বিকৃত মানুষ দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আর কর্কশ কণ্ঠে বলছে, তুই আমাদের এখান থেকে তাড়াবি ভেবেছিস? আমরা এখান দিয়ে কিছুতেই যাব না, কারণ এটা আমাদের ভিটে। আমাদের জায়গায় যারা থাকতে আসবে তারাই মরবে। ছাদের কার্নিশের ধারে আগুনে ঝলসে পুড়ে যাওয়া বিকৃত ভয়ঙ্কর মানুষগুলোর এই কথা শুনে আমি তখন ওদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠি, আমি থাকতে তোরা আর কারুর ক্ষতি করতে পারবি না। এই কথা বলে আমি কিছুটা হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো সর্ষে এই 3টে মশলা হাতে করে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই অশরীরী প্রেতগুলোর দিকে ছুঁড়ে মারতেই আমাদের 4 জনের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই অশরীরী প্রেতগুলো কালো ধোঁয়ার রূপ নিয়ে কুণ্ডুলি পাকাতে পাকাতে হিরেনবাবু বাজার থেকে যে 4টে ছোট ছোট মাটির পুতুল কিনে নিয়ে এসেছিল
আমার কথায় সেই কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাকাতে পাকাতে 4টে ছোট ছোট মাটির পুতুলের মধ্যে ঢুকে যেতেই আমি সঙ্গে সঙ্গে সেই পুতুলগুলোকে মাটির মালচার ঘটের মধ্যে ঢুকিয়ে ঘটের মুখটা লাল কাপড় আর লাল সুতো দিয়ে ভালো করে মন্ত্র পড়ে বন্ধ করে দিই। প্রণবদের মেজবাড়ির পেছনে বিরাট বড় একটা পুকুর ছিল। সেই পুকুর পাড়ে লাগোয়া বিরাট বড় তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছের তলায় বেশ কিছুটা গর্ত ঘুরে গর্তের মধ্যে 4টে মাটির মন্ত্রপুত মাটির ঘট পুঁতে দিয়ে হিরেন, প্রণব আর পল্লবের দিকে তাকিয়ে আমি বললাম, আপনাদের আর কোনো ভয় নেই। আপনাদের মেজবাড়ির উপর থেকে সমস্ত অশুভ বিপদের ছায়া কেটে গেছে। এবার আপনারা শান্তিতে এই মেজবাড়িতে বসবাস করতে পারবেন। পরদিন সকাল হতেই আমি যখন হিরেনবাবুকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাব, তখন উনি আমার হাত ধরে বললেন, ঠাকুর মশাই, আজ আপনি আমার মেষ বাড়িতে এসেছিলেন বলে আমরা সবাই ওই অশরীরী প্রেতের কবল থেকে বেঁচে গেলাম। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই, অনেক ধন্যবাদ। আমাকে এর জন্য ধন্যবাদ দিয়ে লাভ নেই। আপনি প্রণব আর পল্লবকে ধন্যবাদ জানান। আজ এদের দুজনের জন্যই আপনি প্রাণে বেঁচে গেছেন। আর যদি এরা সময় মতো আমাকে না জানাতো, আপনার মেসের কেউই বাঁচত না। আপনারা সবাই ওই অশরীরী প্রেতাত্মার কবলে পড়ে মৃত্যুবরণ করতেন। চলি। শুনছিলেন তারানাত্যান্তরিক ও অশরীরীদের চিৎকার, নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল। বিভিন্ন চরিত্রে সায়ম, প্রণীত, জ্যোতির্ময়, অমিত এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না।